শাকির, স্বাগত আপনাকে। আমি আপনার কাছে প্রশ্ন থাকবে যে নবম দশম শ্রেণীতে অভিন্ন বিষয়, এবং আমরা যতটুকু জানি জানুয়ারি থেকে এই নতুন কারিকুলামেই তো শিক্ষার্থীরা নবম শ্রেণীতে ভর্তি হয়েছে। তো আমার জানার ইচ্ছা সেটা হচ্ছে তারা আসলে কোন কোন সাবজেক্টের উপর গুরুত্ব দিচ্ছে। মৌটুসী, আপনি ঠিকই বলেছেন যে নতুন কারিকুলাম অনুযায়ী চলতি বছর জানুয়ারি থেকে নবম শ্রেণীর যে শিক্ষা কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং 2026 সালে কিন্তু তারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সেই ক্ষেত্রে আমরা যদি আপনাকে একটু দেখাতে চাই গ্রাফিক্সের মাধ্যমে যে আসলে এই যে নতুন কারিকুলাম সেই অনুযায়ী এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসছে, নেই বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ, অর্থাৎ কোনো ধরনের বিভাগে কিন্তু থাকছে না। দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু এক এবং অভিন্ন বিষয় পড়ছেন। পরবর্তীতে তাদের 10টি বিষয় পড়বেন তারা দশম শ্রেণী পর্যন্ত, এবং একাদশ শ্রেণীতে গিয়ে সেই বিভাগ বিভাজন যেটি আমরা সায়েন্স আর্টস কমার্স বলি, অর্থাৎ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক, সেটি কিন্তু হবে। তো এইটি হচ্ছে মোটা দাগে আমরা যদি বলতে যাই কারিকুলাম পরিবর্তনের ফলে এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে যে বড় ধরনের পরিবর্তন এসেছে সেটির একটি চিত্র। পাশাপাশি আমরা আরেকটু দেখে নিতে চাই আরেকটি গ্রাফিক্সের মাধ্যমে এসএসসি পরীক্ষাটি ঠিক কিভাবে হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই কারিকুলাম অনুযায়ী চলতি বছর জানুয়ারিতে যারা এসএসসিতে ভর্তি হয়েছেন, অর্থাৎ নবম শ্রেণীতে ভর্তি হয়েছেন, তারা 2026 সালে এই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সেই ক্ষেত্রে 26 সালে প্রথম এই নতুন কারিকুলামের এসএসসি পরীক্ষা হবে। পাশাপাশি গতানুগতিক ধারায়, অর্থাৎ দীর্ঘদিন ধরে কিন্তু আমরা দেখে আসছিলাম নবম এবং দশম শ্রেণীর সিলেবাসের উপর ভিত্তি করে এই এসএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। কিন্তু নতুন কারিকুলাম অনুযায়ী নবম শ্রেণীতে মূল্যায়ন হবে, কিন্তু এসএসসি পরীক্ষার যেটি অর্থাৎ বোর্ড পরীক্ষা যেটি সেটা কিন্তু শুধুমাত্র দশম শ্রেণীর সিলেবাসের উপর ভিত্তি করে হবে। পাশাপাশি আমি যদি একটু বিভাজনটি দেখাতে চাই, যে আগে কিন্তু পুরোটা পরীক্ষাই কিন্তু লিখিত হতো, অর্থাৎ সেটি আনুষ্ঠানিক যে পরীক্ষা সেটিতে হতো। কিন্তু বর্তমান নতুন কারিকুলাম অনুযায়ী কিন্তু শিক্ষণকালীন মূল্যায়ন, অর্থাৎ করে করে তারা শিখবে বা পড়তে পড়তে শিখবে, এই ধরনের একটি থিমের উপর যেহেতু নতুন কারিকুলাম প্রবর্তিত হয়েছে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই এসএসসি পরীক্ষা দশম শ্রেণীর যে সিলেবাসের উপর যে পরীক্ষাটি হবে সেই দশম শ্রেণীর সিলেবাসের 50% তাদের থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন, পাশাপাশি 50% থাকবে সরাসরি বোর্ড পরীক্ষা। আর আরেকটু যদি আপনাকে বলতে চাই যে এটির পরে কিন্তু এইচএসসির একটি বিষয় আছে, সেটি আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এসএসসি যেহেতু এইভাবে হচ্ছে, এবং আমরা আপনার প্রতিবেদনও দেখছিলাম যে দ্বাদশ একাদশের পরীক্ষা দুটো আলাদা হবে, তো আলাদা হলে সেভাবে পরীক্ষাটি কিভাবে হবে? মৌটুসী, আপনি ঠিকই বলেছেন যে এসএসসি যেমনি ভাবে পাল্টে গেছে ঠিক একইভাবে কিন্তু একাদশ দ্বাদশের পরীক্ষাও পাল্টে গেছে। অর্থাৎ আগে কিন্তু একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী শেষে শিক্ষার্থীরা একটি বড় ভলিউমের সিলেবাসের উপর তারা সেই এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষাটিতে অংশগ্রহণ করতেন। ঠিক এখন কিন্তু সেটি থাকছে না। আমরা একটু দেখে নিতে চাই যে এইচএসসি ঠিক কিভাবে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 2028 সালে এই এইচএসসির যে নতুন কারিকুলাম অনুযায়ী সেটি প্রথম পরীক্ষা হবে 2028 সালে। সেই ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে দুটি পাবলিক পরীক্ষা, অর্থাৎ তাদেরকে যারা এইচএসসি লেভেলে পড়বেন তাদেরকে কিন্তু একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষাগুলো সবগুলো সাবজেক্টের একসঙ্গে পরীক্ষা দেওয়ার সেই বিষয়টি থাকছে না। অর্থাৎ তারা একাদশ শ্রেণীতে একবার পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, পাশাপাশি দ্বাদশ শ্রেণীতে আবার পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করছেন। তো বোর্ডের পক্ষ থেকে এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যদি এই দুইবার পরীক্ষায় অংশগ্রহণ করেন সেই ক্ষেত্রে তাদেরকে বিপুল ভলিউমের যে সিলেবাস সেটির ঘানি তাদেরকে টানতে হচ্ছে না। অর্থাৎ পরীক্ষার যে বোঝা বা পরীক্ষার চাপ বা মুখস্থ বিদ্যার যে প্রভাব সেটি কিন্তু তাদের উপর থেকে কমবে এমনটি বলছেন। পাশাপাশি আমরা যদি একটু দেখতে চাই যে আপনি তো পরীক্ষার বিষয়গুলি বলছেন, এই যে শিক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আসছে, এ বিষয়ে গবেষক বা বিশেষজ্ঞরা কি বলছেন? মৌটুসী, আপনি ঠিকই বলেছেন যে এই যে কারিকুলামের প্রবর্তনের শুরু থেকেই কিন্তু শিক্ষাবিদদের সঙ্গে বা যারা অংশীজন রয়েছেন, অভিভাবক, শিক্ষার্থী, পাশাপাশি সব ধরনের কারিকুলাম প্রণেতা সবার সমন্বয়ে কিন্তু এই কারিকুলামটি প্রবর্তন করা হয়েছে। অর্থাৎ অংশীজনদের মতামতের ভিত্তিতে, পাশাপাশি বিদেশ থেকে বা বিদেশি কারিকুলামের ঠিক অনুকরণ নয়, বিদেশি কারিকুলাম থেকে ধারণা নেওয়া হয়েছে, সব মিলে এই কারিকুলামটি প্রবর্তন করা হয়েছে। কিন্তু শুরু থেকেই কিন্তু শিক্ষাবিদরা কিছু সমালোচনা করছেন, অর্থাৎ তারা কিন্তু আরো এই কারিকুলামটিকে কিভাবে পরিশীলিত করা যায় বা কিভাবে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মনোজগতের সঙ্গে সেটি খাপ খাইয়ে নেওয়া যায় সে বিষয়টি নিয়ে কিন্তু তারা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। আমরা যদি একটু দেখে নিতে চাই, তারা বলছেন যে বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে এই যে পদ্ধতি প্রবর্তন করা হলো, অর্থাৎ নতুন এই কারিকুলামের কারণে কিন্তু শিক্ষার্থীদের উপর পরীক্ষার বোঝা কমবে, যেমনটি আমি আগেই বলছিলাম। পাশাপাশি শিক্ষামন্ত্রী বলছেন যে অভিভাবক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কারিকুলাম
পরিবর্তনের বিষয়ে একটি অভিভাবকদের একটি বড় অংশের আসলে দাবি আছে, বা বড় অংশ বলছেন যে এই যে কারিকুলামের পরীক্ষা পদ্ধতি সেটিতে কিছু পরিবর্তন আনার বিষয়ে অভিভাবকদের দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলছেন যে মূল্যায়ন পদ্ধতি যেন শিক্ষার্থী পাশাপাশি অভিভাবকরাও খুব সহজেই বুঝতে পারেন, সেজন্য তারা কিন্তু এক ধরনের সংস্কার করবেন এমন চেষ্টা তারা করছেন। পাশাপাশি অভিভাবক এবং শিক্ষামন্ত্রী, বোর্ড এবং সেটির আরেকটি বড় অংশ যেন হচ্ছে শিক্ষা গবেষকরা, অর্থাৎ এটি প্রণয়নের সঙ্গে যারা যুক্ত ছিলেন, পাশাপাশি এটি নিয়ে যারা গবেষণা করছেন, তারা কিন্তু বলছেন যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আগে একটি পাবলিক পরীক্ষা হতো, ঠিক এই কারিকুলাম প্রবর্তনের ফলে কিন্তু দুটি পাবলিক পরীক্ষা হচ্ছে। সুতরাং সরকারের পক্ষ থেকে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরীক্ষার বোঝা কমানো হয়েছে, সেটি ঠিক তারা মানতে পারছেন না। তারা বলছেন যে একটি পরীক্ষায় যথেষ্ট, অর্থাৎ তারা বলছেন যে দ্বাদশের শেষে একটি পরীক্ষায় যথেষ্ট, আর একাদশের যদি ভাগে ভাগে পরীক্ষা নেওয়ার যে ধারণা সেটি যদি বাস্তবায়ন করতে হয় সেই ক্ষেত্রে সেটি কলেজ কেন্দ্রিক বা বিদ্যালয় কেন্দ্রিক যে মূল্যায়ন সেটি যদি হয় সেক্ষেত্রে হয়তো শিক্ষার্থীদের উপর এই চাপ সেটি কমবে। ধন্যবাদ শাকির আপনাকে। আপনাকেও ধন্যবাদ। নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী শাকির আহমেদ।